আহ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে লেকচার 32 এবং আজকে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার এই ফার্স্ট চ্যাপ্টার রিভিউ ক্লাস এবং এখানে আমরা কিছু এমসিকিউ এবং সিকিউ কোশ্চেন নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, তো তোমরা যারা প্রেজেন্ট আছো চ্যাট বক্সের রোল নাম্বারটা লিখে দাও। আর এখানে অ্যাকচুয়ালি আমরা ডিসকাস মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে আস্ক করব, তোমাদের মধ্যে থেকে যে এই কোশ্চেনের অ্যান্সারটা পারবে সে হ্যান্ড রেজ করবে। তো ফার্স্ট অফ অল আমরা কিছু এমসিকিউ নিয়ে ডিসকাস করব। ফার্স্ট এমসিকিউটা হলো হুইচ ওয়ান ইজ ক্রোমিক অ্যাসিড। কে বলতে পারবে এটা? হুইচ ওয়ান ইজ ক্রোমিক অ্যাসিড? এ, বি, সি অর ডি, কোনটা অ্যান্সার হবে? ওকে, বিনি স্যার চক্রবর্তী, ডি। তুই বলতে পারবে? ডি, রাইট। ডিটা হলো ক্রোমিক অ্যাসিড, কারেক্ট অ্যান্সার। দেন হচ্ছে একটা সিম্বল দেওয়া আছে, দ্য ডেঞ্জার সাইন ইন্ডিকেটস অর দ্য হ্যাজার্ড সাইন ইন্ডিকেটস। এটার অ্যান্সারটা কি হবে? ফারিহা, তুমি বলো। এটার অ্যান্সারটা কি হবে? হ্যাঁ বলো সাদিয়া। স্যার ইলেকট্রিক ডেঞ্জার। রাইট, ইলেকট্রিক ডেঞ্জার এটার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে হুইচ ওয়ান ইজ প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। এটার অ্যান্সারটা কি হবে? কে বলতে পারবে এটার অ্যান্সারটা? হুইচ ওয়ান ইজ এ প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স? কে বলতে পারবে এটার অ্যান্সারটা কি? স্যার ডি হবে। ডি, পটাশিয়াম ডাইক্রোমেট, এটি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। Then what is used to be safe for respiration in laboratory? এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে মাস্ক। এটা অ্যান্সার দরকার নাই। What is the rider constant if 10 milligram rider is used in পলভঙ্গি ব্যালেন্স? তো পলভঙ্গি ব্যালেন্সে তোমার রাইডারটা যদি 10 মিলিগ্রামের হয় তাহলে রাইডার কনস্ট্যান্টটা কত হবে? এটার অ্যান্সারটা কে দিতে পারবা? সি। সি না, এটা কারেক্ট অ্যান্সার। এটা কারেক্ট অ্যান্সার হবে ডি। আচ্ছা, ডি রাইট। কারণ হচ্ছে 10 মিলিগ্রাম, তো 10 ইন্টু 2 ডিভাইড বাই হচ্ছে 100 ইন্টু 1000, তখন অ্যান্সারটা আসবে 0.0002 গ্রাম। দেন কোশ্চেন হচ্ছে which of the following weights indicates weighing in 4-digit balance? এটার অ্যান্সারটা কি হবে? কেউ কি বলতে পারবে এটা অ্যান্সারটা কি হবে? যে অ্যান্সার বলতে পারবে, অ্যান্সারটা যার জানা আছে সে হ্যান্ড রেজ করবে, আমি আনমিউট করে দিব।
এটার অ্যান্সার হবে 22.1202, এটা হচ্ছে সিটা হবে অ্যান্সার। Then question number 7, how much gram of sodium carbonate is needed to prepare 250 ml 0.1 molar sodium carbonate solution? এইটার অ্যান্সারটা কে বলতে পারবে? How much gram of sodium carbonate is needed to prepare 250 ml 0.1 molar sodium carbonate solution? কেউ বলতে পারবে এটা অ্যান্সারটা কি হবে? এটা অ্যান্সারটা হবে 2.65 এবং এটা অ্যান্সারটা বের করার যে ইকুয়েশন সেটা হচ্ছে W equals to S into M molar concentration into molar mass into volume divided by 1000. এখানে S equals to হচ্ছে 0.1 মোলার, M equals to হচ্ছে 106, সোডিয়াম কার্বনেটের মোলার ম্যাস হচ্ছে 106, ভলিউম হচ্ছে 250 ml ডিভাইড বাই 1000। এটা যদি আমরা ক্যালকুলেট করি দেন অ্যান্সারটা আসবে 2.65। হোয়াট ইজ দ্য নেম অফ অ্যাপারেটাস? এখানে একটা অ্যাপারেটাসের পিকচার দেওয়া আছে, এটার নেম হচ্ছে পিপেট, এটার অ্যান্সার হচ্ছে সি। Then which are used to measure liquid accurately in case of titration? Which are used to measure liquid accurately in case of titration? এটা হচ্ছে বুলেট অ্যান্ড পিপেট। তোমার টাইট্রেশনে অ্যাকুরেটলি যখন আমরা ভলিউম মেজার করি তখন অবশ্যই বুলেট এবং পিপেটটা ইউজ করা হয়। নাম্বার 10 কোশ্চেন হচ্ছে বুলেট অ্যান্ড পিপেট আর প্রিপেয়ার্ড অফ হোয়াট গ্লাস অর হুইচ গ্লাস? বুলেট অ্যান্ড পিপেট আর প্রিপেয়ার্ড অফ হুইচ গ্লাস? এটার অ্যান্সারটা কে দিতে পারবে? কারো কি জানা আছে অ্যান্সারটা? এটা হচ্ছে পাইরেক্স গ্লাস। Then number question 11 হচ্ছে why chromic acid is used to rinse burette? chromic acid কেন ইউজ করা হয়? এর অ্যান্সার হচ্ছে এ, স্ট্রং অক্সিডেন্ট। দেন এখানে একটা হেজার সিম্বল দেওয়া আছে, দিস সিম্বল ইজ ইউজড ফর হোয়াট টাইপ অফ কেমিক্যালস? এটা হচ্ছে অক্সিডেন্ট, অক্সিডেন্ট কেমিক্যালের জন্য এই সিম্বলটা ইউজ করা হয়। Which one is used instead of hydrogen sulfide gas directly in laboratory? এটার অ্যান্সারটা কি কেউ বলতে পারবে? Which one is used instead of hydrogen sulfide gas directly in laboratory? In semi-micro analysis actually কোনটা ইউজ করা হয়? কেউ কি বলতে পারবে এটা অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সার হচ্ছে সি, thioacidamide. Then number question 4 হচ্ছে in practical field which one is used as a substitute of benzene?
In practical field, which one is used as a substitute of benzene? এখানে ইউজ করা হয় অ্যাকচুয়ালি টলুইন। এটা লেস হার্মফুল দ্যান বেনজিন, সেটাই আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি বেনজিনের পরিবর্তে এই টলুইনটা ইউজ করে থাকি। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ সলিউশন ইজ ইউজড ইফ অ্যাসিড ইজ স্প্রেড অন স্ক্রিন? এটার অ্যান্সারটাকে বলতে পারবে হুইচ সলিউশন ইজ ইউজড ইফ অ্যাসিড ইজ স্প্রেড অন স্কিন? এটার অ্যান্সার হচ্ছে ডি, sodium bicarbonate, 5% sodium bicarbonate solution. Then question হচ্ছে the minimum volume can be measured with burette, এটা হচ্ছে 0.1 molar. Then question হচ্ছে which is used to appropriate measure a small volume of liquid? Small volume মেজার করার জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যে ইনস্ট্রুমেন্ট সেটা হলো তোমার বুরেট। দেন উইচ ইজ এসেনশিয়াল ফর সলিউশন ট্রান্সফার? এটা হচ্ছে পিপেট। দেন ওয়ার নেটিং ইজ নট ইউজড ফর হিটিং ইন এনি অফ দ্য ফলোয়িংস? এটার অ্যান্সারটা হচ্ছে টেস্ট টিউব, কারণ টেস্ট টিউবেই তোমার বার্নারে যখন হিট দিই তখন ওই ওয়ার নেটিং অথবা নেট ওয়্যারটা ইউজ করা হয় না। দেন কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ MSDS? এটার ফুল ফর্ম হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। নেক্সট কোয়েশ্চেন হুইচ অ্যাক্ট অ্যাজ এ ড্রায়ার? এখানে ড্রায়ার হিসেবে ইউজ করা হয় ফসফরাস পেন্টঅক্সাইড। দেন হোয়াট ইজ দ্য অ্যাকসেপ্টেবল স্যাম্পল ম্যাস ইন কেস অফ স্যাম্পল ইউজড ইন সেই মাইক্রো মেথড? তো সেই মাইক্রো মেথডে আমরা যে অ্যামাউন্টটা ইউজ করি সেটা হচ্ছে 60 মিলিগ্রাম। তারপর হাউ মেনি গ্রাম অফ অক্সালিক অ্যাসিড আর নিডেড টু প্রিপেয়ার এ সলিউশন অফ 100 ml 0.1 মোলার? এটাও তোমরা ক্যালকুলেট করতে পারো। আমি একটু আগে যে একটা ইকুয়েশন লিখে দিয়েছিলাম সেই ইকুয়েশন অনুযায়ী আমরা এটা ক্যালকুলেট করে ফেলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে 0.9 গ্রাম। নেক্সট কোশ্চেনটা হচ্ছে হুইচ গ্যাস ইজ নট ইনফ্লেমেবল? কোনটা ইনফ্লেমেবল না? এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। দেন হচ্ছে মাইক্রো অ্যানালাইসিস মেথড, এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে HPLC, AAS, NMR, হুইচ ওয়ান ইজ কারেক্ট? মাইক্রো অ্যানালাইসিস মেথড কোনগুলো? এখানে এখানে তিনটেই হচ্ছে মাইক্রো অ্যানালাইসিস মেথড, HPLC, AAS and NMR, তিনটে হলো মাইক্রো অ্যানালাইসিস। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। এই হলো গিয়ে MCQ কোশ্চেনগুলো। এখন আমরা কয়েকটা সিকিউ কোশ্চেন নিয়ে এখানে একটু ডিসকাস করব। এখানে সিকিউ ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে এখানে যে স্টেম দেওয়া আছে এখানে কেমিক্যাল সাবস্টেন্স এ এটা হচ্ছে সোডিয়াম অ্যান্ড কেমিক্যাল সাবস্টেন্স বি এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখানে ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ রাইডার কনস্ট্যান্ট? কেউ কি এটার অ্যান্সারটা বলতে পারবে? এটাও কিন্তু তোমাদেরকে লেকচারে পড়ানো হয়েছিল। কার কোনো ধারণা আছে যে রাইডার কনস্ট্যান্টটা কি? এক্সাক্ট ডেফিনেশন বলার দরকার নেই, অ্যাকচুয়ালি রাইডার কনস্ট্যান্টটা কি কেউ কি বলতে পারবে? এনিওয়ান? এখানে রাইডার কনস্ট্যান্ট হলো ইন ইচ ডিভিশন আউট অফ 100 ডিভিশন অফ দ্য পলবঙ্গি ব্যালেন্স বিম দ্য ওয়েট অফ দ্য রাইডার ডিফার্স বাই এ কনস্ট্যান্ট ওয়েট ইজ কল্ড রাইডার কনস্ট্যান্ট। ঠিক আছে, আরেকবার রিপিট করছি, ইন ইচ ডিভিশন আউট অফ 100 ডিভিশন
of the Paul Bungay balance beam, the weight of the rider differs by a constant weight is called rider constant. Then second question হচ্ছে how to clean the burette. How to clean the burette. এটার প্রসেসটা হলো এখানে আমরা ফার্স্ট অফ অল ট্যাপ ওয়াটার দিয়ে বুলেটটাকে ক্লিন করব। দেন যদি আরও ডার্ট পার্টিকেল বা গ্রিজ জাতীয় যে ডার্ট পার্টিকেলগুলো আছে সেগুলো যদি রয়ে যায় এখানে, দেন আমরা ক্রোমিক অ্যাসিড অর আদার টাইপ অফ যে ডিটারজেন্ট আছে সেগুলো আমরা দিয়ে এটাকে ভালো করে ওয়াশ করব। এবং ওয়াশ করার সময় আমরা ডিটারজেন্ট দেওয়ার পর যে সলিউশনটা তৈরি করব সেটাকে আবার আমরা নিচে যে স্টপ কর্কটা সেটা খুলে দিলে আমাদের বুলেটের যে লোয়ার পার্ট সেটাও কিন্তু ক্লিন হয়ে যাবে। দেন এটাকে ভালো করে ওয়াশ করার পর আমরা আবার ডিস্টিল ওয়াটার দিয়ে এটাকে ওয়াশ করে নিব এবং ডিস্টিল ওয়াটার দিয়ে বুলেটটাকে ফিল আপ করার পর যখন আমরা নিচের স্টপ কর্কটা খুলে দিব তখন যখন ডিস্টিল ওয়াটার বের হয়ে আসবে তখন লোয়ার পার্টটাও কিন্তু ক্লিন হয়ে যাবে। এভাবে আসলে একটা বুলেটকে ক্লিন করা হয়। Explain safe preservation of chemical substance A in laboratory. এখানে কেমিক্যাল সাবস্টেন্স এ হচ্ছে সোডিয়াম। এটা হচ্ছে হাইলি অ্যাক্টিভ একটা মেটাল। এটা হাইলি অ্যাক্টিভ হওয়ার কারণে এটা কিন্তু খুব র্যাপিডলি তোমার যে এয়ারের যে অক্সিজেন আছে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে সোডিয়াম অক্সাইড প্রডিউস করে এবং সেই সোডিয়াম অক্সাইডটা আবার কার্বন ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে সোডিয়াম কার্বনেটে কনভার্ট হয়ে যায়। তো এই সোডিয়াম কার্বনেট কিন্তু হোয়াইট কালার একটা সাবস্টেন্স এবং ওই সোডিয়ামের আউটার লেভেলে একটা সোডিয়াম কার্বনেটের একটা লেয়ার তৈরি হয়। আউটার পার্টে একটা সোডিয়াম কার্বনেটের লেয়ার তৈরি হয়। তো এই লেয়ারটা তোমার প্রডিউস হওয়ার কারণে এটা রিঅ্যাক্টিভিটি কিন্তু কমে যায়। হ্যাঁ, রিঅ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণে আমরা কি করতে পারবো না, সেটাকে ডিফারেন্ট টাইপ অফ রিঅ্যাকশনে এই সোডিয়ামটাকে কিন্তু আর ইউজ করতে পারবো না। ইউজ করার আগে কিন্তু আমাদেরকে এই সোডিয়াম কার্বনেট যে লেয়ারটা আছে এটাকে ক্লিন করে নিতে হবে। ঠিক আছে? তো এই জন্য অ্যাকচুয়ালি যেহেতু এটা খুব র্যাপিডলি এয়ারের অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে ফেলছে, তাই এটাকে ইনার্ট লিকুইড লাইক কেরোসিন এর মধ্যে ডিপোজিট করে রাখা হয়। এর কারণে হচ্ছে তোমার এই সোডিয়ামটা এয়ারের কন্ট্যাক্টে আসতে পারে না এবং সেটা রিঅ্যাক্ট করে না। তো আমাদের যখন প্রয়োজন তখন আমরা সেখান থেকে এটাকে বের করে নিয়ে নাইফ দিয়ে কেটে দেন ইউজ করতে পারি ডিফারেন্ট টাইপ অফ রিঅ্যাকশনে। নাম্বার ডি কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ লিমিটেড ইউজ অফ কেমিক্যাল সাবস্টেন্স বি ইন ল্যাবরেটরি ফর দ্য প্রিজার্ভেশন অফ এনভায়রনমেন্ট অ্যানালাইজ অ্যাকর্ডিং টু স্টেম। এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো, কেউ কি বলতে পারবে? আমাদের কারো কোনো আইডিয়া আছে যে কিভাবে এই কোয়েশ্চেনটা অ্যান্সারটা ডিসকাস করা যায়? আমি জাস্ট মেইন থিমটা জানতে চাচ্ছি তোমাদের কারো কাছ থেকে যে অ্যাকচুয়াল কজটা কি, এনভায়রনমেন্টের উপর তার যে অ্যাকচুয়াল যে এফেক্ট, হ্যাঁ সে এফেক্টটা কি? বিনি চক্রবর্তী, তুমি বলতে পারবা? স্যার এটা সয়েল এন্ড ওয়াটারের সাথে মিশে এদের পিএইচ মানের ডিক্রিজ ঘটায়। হ্যাঁ কারেক্ট, এটাই জানতে চাচ্ছিলাম, মেইন পয়েন্ট এন্ড কিন্তু এটা এটাই। ইকোসিস্টেমেরও ডিস্টার্ব ঘটায়। রাইট, মেইন কজটা কিন্তু এটাই ছিল, যে এই জন্যই তোমাদের কাছ থেকে আমি অ্যান্সারটা জানতে চাচ্ছিলাম যে তোমরা কোশ্চেনগুলো ধরতে পারছো কিনা বা বুঝতে পারছো কিনা। এটি কিন্তু আসলে এই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করার মূল এজেন্ডা। ঠিক আছে? তো এখানে মূল কজটা এটাই, তোমার যেহেতু নাম্বার বি সাবস্টেন্সটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা একটা স্ট্রং অ্যাসিড। তো এই অ্যাসিডটা ইউজ করার পর বা কোনো কারণে যদি এই অ্যাসিডটা আমরা সিঙ্ক দিয়ে তোমার ফেলে দেই, তাহলে যেটা হবে এটা তোমার স্টোরেজ লাইনের মধ্য দিয়ে পাস করে এটা কিন্তু চলে যাবে তোমার হয় ওয়াটার সিস্টেমে অর হচ্ছে সয়েলে চলে আসবে।
এবং সে জায়গায় যদি এটা চলে আসে, সে সয়েলের পিএইচটা সে কি করবে, ডিক্রিজ করবে। এবং ইফ তোমার সয়েলের পিএইচ যদি বিলো 3 হয়ে যায়, তাহলে তখন সেই সয়েলের তোমার অ্যাসিডিটি কিন্তু অনেক বেড়ে যায়, এবং এত লো পিএইচে কিন্তু আমরা কি করতে পারবো না, ক্রপগুলো গ্রো করতে পারবো না, তাই না, হারভেস্ট করতে পারবো না। এবং শুধু হারভেস্টিং কেন, যে কোন ধরনের প্ল্যান্টই কিন্তু এই হাইলি অ্যাসিডিক মিডিয়ামে তোমার এক্সিস্ট করতে পারবে না, ঠিক আছে। এইটা একটা প্রবলেম। আর এটা হচ্ছে যদি ওয়াটার সিস্টেমে চলে যায়, তাহলে ওয়াটারের যে লিভিং অ্যানিমেলগুলো আছে লাইক ফিশ, এগুলো কিন্তু এত অ্যাসিডিক মিডিয়ামেও কিন্তু বাঁচতে পারবে না, ঠিক আছে। তো ওখানকার যে ইকোসিস্টেম পুরোটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই কারণে আমরা কিন্তু এই হাইলি যে স্ট্রং এবং রিঅ্যাক্টিভ যে অ্যাসিডগুলো আছে, সেই অ্যাসিড আর বেসগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি জানাতানাভাবে কিন্তু আমরা কি করতে পারি না, তোমার এনভায়রনমেন্টে কিন্তু রিলিজ করতে পারি না, ঠিক আছে। এতে এনভায়রনমেন্টের এবং আমাদের হিউম্যান এবং অ্যানিমেলের উপর এটার একটা অ্যাডভার্স ইফেক্ট আছে। এই জিনিসগুলো কিন্তু এখানে ডিসকাস করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, এখানে কতগুলো তোমার গ্লাস অ্যাপারেটাসের পিকচার দেওয়া আছে। একটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, যেখানে তোমার 100 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড আছে। দেন হচ্ছে একটা ভলিউমেট্রিক ফ্লাক্স, মেজারিং সিলিন্ডার অ্যান্ড বুরেট, এই চারটার পিকচার দেওয়া আছে। এখানে এই ক্রিয়েটিভ কোয়েশ্চেনের ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ কেমিক্যাল অ্যানালাইসিস। হোয়াট ইজ কেমিক্যাল অ্যানালাইসিস? আফরিন, তোমার কি কোনো আইডিয়া আছে যে কেমিক্যাল অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি কি? আমি এক্সাক্ট অ্যান্সারটা চাচ্ছি না, জাস্ট কেমিক্যাল অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি কি, কোনো আইডিয়া কি আছে? আফরিন, ক্যান ইউ হিয়ার মি? তুমি শুনতে পাচ্ছ? সো কেমিক্যাল অ্যানালাইসিসটা হলো তোমার একটা প্রসেস ইন উইচ উই ক্যান identify and calculate the amount of an component of a mixture or a group or functional group, ঠিক আছে। আমরা যে কোনো একটা কম্পাউন্ডের ফাংশনাল গ্রুপকে আইডেন্টিফাই করতে পারি, এবং মিক্সচারের যে কোনো একটা কম্পোনেন্টের যে অ্যামাউন্ট, সেটাকে আমরা মেজার করতে পারি যে প্রসেসে, সেটাকে হচ্ছে কেমিক্যাল অ্যানালাইসিস বলা হয় আর কি। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং পিপেট? পিপেটের ইউজের অ্যাডভান্টেজটা হলো এটা দিয়ে আমরা অ্যাকুরেটলি ভলিউম মেজার করতে পারি, এবং খুব ইজিলি আমরা এটাকে লিকুইড বা কোনো একটা সলিউশন ট্রান্সপোর্টের জন্য ইউজ করতে পারি। নর্মালি আমরা ভলিউমেট্রিক যখন অ্যানালাইসিস করি, স্পেশালি তোমার টাইট্রেশন, তখন ভলিউমেট্রিক ফ্লাক্স থেকে কনিক্যাল ফ্লাক্সে সলিউশনটাকে ট্রান্সফার করার জন্য কিন্তু পিপেট ইউজ করা হয়, এবং এক্সাক্ট অ্যামাউন্টের সলিউশন ট্রান্সফার করার জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে। এটি হলো অ্যাডভান্টেজ এটা ইউজের। একটা হচ্ছে অ্যাকুরেট ভলিউম মেজার করা যায়, আর একটা হচ্ছে খুব ইজিলি সলিউশন ট্রান্সফার করা যায়। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ সালফিউরিক অ্যাসিড ইন কন্টেনার এ। কন্টেনার এ তে সালফিউরিক অ্যাসিড আছে, এখান থেকে কতটুকু সালফিউরিক অ্যাসিড এর মধ্যে আছে সেটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে, এবং এর জন্য যে ইকুয়েশন সেটা হচ্ছে W ইকুয়ালস টু মোলার কনসেন্ট্রেশন ইনটু মোলার মাস ইনটু ভলিউম ডিভাইড বাই হচ্ছে 100। এই কোয়েশনটা সলভ করলে আমরা ক্যালকুলেট করতে পারবো দ্য অ্যামাউন্ট অফ সালফিউরিক অ্যাসিড ইন কন্টেনার এ। ইন স্টেম, হুইচ অফ দ্য গ্লাস ওয়্যার আর এসেনশিয়াল ফর
কোয়ান্টিটেটিভ অ্যানালাইস। সো কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসে তোমার যে ইনস্ট্রুমেন্টগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বা এসেনশিয়াল, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাক্স, দেন হচ্ছে বুরেট। এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি এসেনশিয়াল, দেন হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। তোমার কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের একটা এক্সাম্পল হলো তোমার অ্যাসিড বেস টাইট্রেশন আর হচ্ছে অক্সিডেশন রিডাকশন টাইট্রেশন। তো এই আমরা যে টাইট্রেশনে করি না কেন, এখানে একটা স্ট্যান্ডার্ড সলিউশন তোমার রিকোয়ার্ড হয়। তো এই টাইট্রেশনের ডেফিনেশনটাই হলো তোমার একটা তোমার ইন্ডিকেটরের প্রেজেন্সে স্ট্যান্ডার্ড সলিউশনের সাহায্যে তোমার আরেকটা আননোন সলিউশনের কনসেন্ট্রেশন মেজার করাটাই হলো টাইট্রেশন, তাই না? তো এখানে যে স্ট্যান্ডার্ড সলিউশনটা ইউজ করা হয়, সেই স্ট্যান্ডার্ড সলিউশন প্রিপেয়ার করার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই ভলিউমেট্রিক ফ্লাক্সটা ইউজ করা হয়, ঠিক আছে? তো আমাদের ওখানে টাইট্রেশনের যে স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করছে, সেই স্ট্যান্ডার্ড সলিউশন প্রিপেয়ার করার জন্য এসেনশিয়াল ইনস্ট্রুমেন্ট হচ্ছে তোমার এই ভলিউমেট্রিক ফ্লাক্স। অ্যান্ড দেন টাইট্রেশনে আমরা যে আননোন সলিউশনের কনসেন্ট্রেশন মেজার করব, তার জন্য আমাদের যে ভলিউমটা ক্যালকুলেট করা দরকার, সেই ভলিউমটা ক্যালকুলেটের জন্য এই বুলেটটা ইউজ করা হয়। তো এটা হচ্ছে আরেকটা এসেনশিয়াল গ্লাস ওয়্যার। অ্যান্ড দেন হচ্ছে তোমার কনিক্যাল ফ্লাক্স। কনিক্যাল ফ্লাক্সের ইম্পর্টেন্সটা বুলেটের পরে, কারণ টাইট্রেশনের যে রিয়াকশনটা করার জন্য তো আমার একটা তোমার জায়গা দরকার, তাই না? সেই জায়গাটাই অ্যাকচুয়ালি হচ্ছে তোমার এই কনিক্যাল ফ্লাক্স। আমরা তো আর খোলা জায়গায় এইভাবে তো আর রিয়াকশন করা যাবে না, তাই না? ওপেন এয়ারের মধ্যে এমনিতেই আমরা বিক্রিয়া করছি তা তো হবে না, ফ্লোরের মধ্যে বা ডেস্কের মধ্যে রিয়াকশন করছি তা তো হবে না। আমার তার জন্য একটা ডেফিনেট জায়গা দরকার, সেই জায়গাটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। এই জিনিসগুলো কিন্তু এই কোশ্চেনে ডিসকাস করতে হবে। দেন যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ফলোইং আর সাম অফ দ্য মেথডস অফ অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। এখানে কিছু মেথড দেওয়া আছে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে, একটা হচ্ছে মাইক্রো মেথড, একটা হচ্ছে সেই মাইক্রো মেথড, অ্যান্ড দেন হচ্ছে টাইট্রেশন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ মোলারিটি। এটাও তোমাদেরকে পড়ানো হয়েছিল। মোলারিটি হচ্ছে number of mole of solute in 1 liter or 1000 ml solution at constant temperature is called molarity of that solution. Then number question B হচ্ছে when water bath is used. ওয়াটার বাথ ইউজ করা হয় তোমার ফ্লেমেবল যে কম্পাউন্ডগুলো আছে বা সলভেন্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। তোমার যখন কোনো ফ্লেমেবল কম্পাউন্ড অর রিয়েজেন্ট অর সলভেন্টকে হিট দেওয়ার দরকার পড়ে আর কি, তখন কিন্তু আমরা যদি ডাইরেক্টলি হিট দেই তাহলে সেই কেমিক্যালের মধ্যে কিন্তু সহজেই কেমিক্যাল ক্যান ইজিলি ক্যাচ ফায়ার, ঠিক আছে? সো তোমার এই ধরনের কম্পাউন্ডগুলোকে বা সলভেন্টগুলোকে যখন আমরা হিট দিব তখন অবশ্যই ওয়াটার বাথে রেখে দেন হিট দিব, ঠিক আছে? তাহলে তোমার ইউনিফর্মলি চারদিকে হিটটা যাবে, তো এখানে সহজে কিন্তু ওই ফায়ার ক্যাচ করবে না, ঠিক আছে? দেন সি নাম্বার কোশ্চেন হচ্ছে এক্সপ্লেইন দ্য মেথড মেনশন ইন স্টেম 3। স্টেম 3তে দেওয়া আছে টাইট্রিমেট্রিক মেথড বা টাইট্রেশন। এই মেথডটা এক্সপ্লেইন করতে হবে এটা কিভাবে করা হয়। এখানে কনিক্যাল ফ্লাক্সে ডেফিনেট অ্যামাউন্ট স্ট্যান্ডার্ড সলিউশন পিপেটের মাধ্যমে নেওয়া হয়, দেন 1 to 2 ড্রপ তোমার ইন্ডিকেটর অ্যাড করা হয়, দেন আমরা বুলেটের মধ্যে আননোন সলিউশনটা নিব, দেন বুলেটের যে রিডিং সেটা দেখে নিব, এটাকে বলা হয় ইনিশিয়াল রিডিং। দেন আমরা রিয়াকশনটা শুরু করব, মিনস টাইট্রেশন আমরা স্টার্ট করব। আমরা বুলেটের স্টপারটা অন করে দিব, তো ড্রপ ওয়াইজ এখানে সলিউশন বুলেট থেকে কনিক্যাল ফ্লাক্সে আসবে এবং আমরা রাইট হ্যান্ড দিয়ে কনিক্যাল ফ্লাক্সটা শেক করতে থাকবো এবং রিয়াকশনটা র্যাপিডলি হবে। তো এখানে তোমার
একটা পয়েন্টে এসে কিন্তু তোমার রিঅ্যাকশনটা স্টপ হয়ে যাবে বা রিঅ্যাকশনটা শেষ হয়ে যাবে, তাই না? তো ইন পয়েন্টে তোমার ইন্ডিকেটরটা কি করবে, তার কালার চেঞ্জ করবে এবং কালার চেঞ্জ করার ফলেই তুমি কিন্তু বুঝতে পারবে যে রিঅ্যাকশনটা আসলে শেষ হয়ে গেছে। হ্যাঁ, দেন তুমি বুলেট থেকে সলিউশন অ্যাড করা স্টপ করে দিবা, তার মানে স্টপ ক্লকটা অফ করে দিবা। দেন আমরা আবার বুলেটের রিডিংটা নিব, সেটা হচ্ছে ফাইনাল রিডিং। তো ফাইনাল রিডিং থেকে ইনিশিয়াল রিডিংটা তোমার বাদ দিয়ে দিলেই কিন্তু সেটা আমরা পেয়ে যাব হচ্ছে, সাবস্ট্রাক্ট করলে আমরা পেয়ে যাব হচ্ছে তোমার আননোন সলিউশনের ভলিউমটা কতটুকু ইউজ হলো রিঅ্যাকশনে, সেটা আমরা বের করে ফেলতে পারবো। এভাবে আমাদেরকে 3টা ট্রাইটেশন করতে হবে। সেম প্রসেসে আমরা আরও 2বার ট্রাইটেশন করব আর কি। মোট 3টা রিডিং আমরা নিব। তো নর্মাল ট্রাইটেশনে আমরা যারা কাজ মোটামুটি যাদের কাজ ভালো, তাদের 3টা ট্রাইটেশনে মিনিমাম 2টা ট্রাইটেশনের ভ্যালু সেম আসে এবং আরেকটা একটু ভিন্ন আসে, তবে সেটাও 0.1 ml এর বেশি ডিফার করে না। তো যে দুটা ভ্যালু সেম আসবে সেই ভ্যালুটাকে আমাদেরকে নিতে হবে এভারেজ ভ্যালু হিসেবে। ওইটাকে ইউজ করে আমরা আননোন সলিউশনের কনসেন্ট্রেশনটা ক্যালকুলেট করব। এটি হলো ট্রাইটেশনের মেথড। নাম্বার ডি কোশ্চেনটা হচ্ছে ডিসকাস দ্য কম্পারেটিভ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ মেথড 1 অ্যান্ড 2। একটা হচ্ছে মাইক্রো মেথড আর একটা হচ্ছে সেই মাইক্রো মেথড। তো এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আমাদেরকে এখানে এক্সপ্লেন করতে হবে। তার আগে আমরা একটু ডেফিনেশনটা দিয়ে দিব যে সেই মাইক্রো অ্যানালাইসিস কোনটা আর মাইক্রো অ্যানালাইসিস কোনটা। মাইক্রো মেথডে হচ্ছে যেখানে আমাদের কেমিক্যাল যে আমরা ইউজ করব সেটা কতটুকু। হ্যাঁ, আমরা মাইক্রো মেথডে 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম সলিড সাবস্টেন্স অর তোমার 0.2 থেকে 1 ml সলিউশন ইউজ করা হয়। আর সেই মাইক্রো মেথডে 50 থেকে 200 মিলিগ্রাম অর 1 to 4 ml সলিউশন ইউজ করা হয়। তো তোমার যেহেতু তোমার সেমি মাইক্রো অ্যানালাইসিসে কেমিক্যালের ইউজটা বেশি, তাই এখানে কিন্তু তোমার এনভায়রনমেন্টাল পলিউশনটা বেশি হয়, কেমিক্যালের ওয়েস্ট বেশি হয় এবং এটা কিন্তু বেশি হার্মফুল হিউম্যান এনভায়রনমেন্টের জন্য। আর টাইম কনজিউমটা কমই হয় এখানে এবং কেমিক্যাল যেহেতু তোমার বেশি ইউজ হচ্ছে তাই কেমিক্যালের কস্টিংটা কিন্তু বেশি। আর মাইক্রো অ্যানালাইসিসে তোমার খুবই স্মল অ্যামাউন্ট, একদম স্মল অ্যামাউন্ট সাবস্টেন্স ইউজ করা হয় বা সলিউশন ইউজ করা হয়, তাই এখানে আসলে এনভায়রনমেন্টের পলিউশন হয় না বললেই চলে। এবং হিউম্যান বা এনভায়রনমেন্টের উপরে এটার এফেক্টটা খুবই কম। এখানে কেমিক্যালের কস্টিংটা কম, বাট এখানে যেহেতু তোমার খুব স্মল অ্যামাউন্ট কেমিক্যাল নিয়ে অ্যানালাইসিসটা করা হচ্ছে, তাই এই ধরনের অ্যানালাইসিসে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয় সেগুলো হলো হাইলি সেন্সিটিভ এবং এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট। সেগুলোর মেনটেনেন্স কস্টও অনেক বেশি। সো এখানে তোমার অ্যাকচুয়ালি এটা এক্সপেন্সিভ মেথড বাট এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি মেথড। আর এটা হচ্ছে এই অ্যানালাইসিসে কিন্তু টাইমটা একটু বেশি লাগে, ঠিক আছে, সেই মাইক্রো মেথড থেকে, কারণ এখানে খুবই স্মল অ্যামাউন্ট কেমিক্যাল নিয়ে অ্যানালাইসিস করা হয়, তো তাই অ্যানালাইসিসটা খুব অ্যাকুরেটলি করতে হয় এবং তোমার একটু টাইমটাও বেশি কনজিউম করে। তো এই হলো এদের কম্প্যারিজন। সাথে তোমরা কিছু ইনস্ট্রুমেন্টের নামও দিয়ে দিতে পারো যে সেই মাইক্রো মেথডে কোনগুলো ইউজ করা হয় আর মাইক্রো মেথডে কোনগুলো ইউজ করা হয়। দেন হচ্ছে এখানে কিছু একটা রিয়েজেন্ট বোতল দেওয়া আছে, রিয়েজেন্ট বোতলে হচ্ছে সিলভার নাইট্রেট সলিউশন আছে আর 2টা হেজার্ড সিম্বল দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে এই ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ সেই মাইক্রো অ্যানালাইসিস। এটা কিন্তু অলরেডি আমি ডিসকাস করে ফেলছি কোনটা সেই মাইক্রো অ্যানালাইসিস। হ্যাঁ, তো এটা নতুন করে আর ডিসকাস করব না। দেন কোশ্চেনটা হচ্ছে ওয়াই সোডিয়াম কার্বনেট ইজ কল্ড প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। এইটাকে এক্সপ্লেন করতে গেলে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের ডেফিনেশনটাও জানতে হবে। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স হচ্ছে যেগুলো তোমার এনভায়রনমেন্টের পিওর অবস্থায়, এনভায়রনমেন্টে পিওর কন্ডিশনে পাওয়া যায়। অ্যান্ড এটা তোমার এয়ারের যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড অর তোমার যে কি বলে এটাকে,
এয়ার অর হিউমিডিটি যেটা আর কি বা ভ্যাপার, এর সাথে কিন্তু এটা রিয়েক্ট করে না। এবং এটা দিয়ে সোডিয়াম কার্বনেট দিয়ে যে তোমার সলিউশনটা প্রিপেয়ার করা হয়, এটার কনসেন্ট্রেশন অনেক দিন যাবত তোমার কি থাকে, আনচেঞ্জ থাকে, মানে উইথ টাইম এটার কনসেন্ট্রেশন কি হয় না, চেঞ্জ হয় না, তাই এটাকে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বলা হয়। তো এটা এক্সপ্লেন করার জন্য তোমাদেরকে প্রথমে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের ডেফিনেশনটা লিখে তার যে প্রপার্টিগুলো আছে সেগুলো একটু লিখে দিতে হবে, দেন বলতে হবে সোডিয়াম কার্বনেট তোমার এই প্রপার্টিসগুলো সোডিয়াম কার্বনেটের মধ্যেও আছে, তাই এটাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। কারণ এটাও অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে না বা তোমার কার্বন ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে না, দেন এটা দিয়ে যে কনসেন্ট্রেশন সলিউশন তৈরি করা হয়, এটার কনসেন্ট্রেশনও উইথ টাইম চেঞ্জ হয় না, ঠিক আছে, এবং ময়েশ্চারের সাথেও এটা রিঅ্যাকশন করে না, তাই এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। Describe how the reagent in figure 1 of the stem can be kept free of adulteration. এটাকে আসলে পলিউশন অ্যাডাল্টারেশনের থেকে ফ্রি রাখার জন্য যেটা করতে হবে, তোমার ব্রাউন কালারের বা ডার্ক কালারের রিয়েজেন্ট বোতলে এটাকে তোমার প্রিজার্ভ করতে হবে, কারণ ইন প্রেজেন্স অফ লাইট এই সিলভার নাইট্রেটটা কিন্তু র্যাপিডলি রিয়াক্ট করে এবং এটা তোমার অক্সিডাইজ হয়ে সলিড সিলভার প্রডিউস করে ব্ল্যাক কালারের, ঠিক আছে। সো এটাকে এরকম ব্রাউন কালার আর ডার্ক কালারের রিয়েজেন্ট বোতলের মধ্যে এয়ারটাইট অবস্থায় প্রিজার্ভ করা হয়, আর সানলাইটের প্রেজেন্সে এটা সহজে কিন্তু রিয়াক্ট করে ফেলে। আর এখানে যে হেজার্ড সিম্বলগুলো দেওয়া আছে, ফার্স্ট এটা হচ্ছে ফ্লেমেবল আর সেকেন্ডটা হচ্ছে হার্মফুল। তো এখানে explain logically that special step needed to be taken to safely discard the chemicals used in symbol 2 and 3. তো এই হার্মফুল রিয়েজেন্টগুলো এবং তোমার যে ফ্লেমেবল রিয়েজেন্টগুলো, এগুলো ডিসকার্ড করার ক্ষেত্রে তোমার যে স্টেপগুলো নিতে হবে সেগুলো এখানে এক্সপ্লেন করতে হবে। তোমরা একটু বই থেকে দেখে এগুলো পড়ে নিবা এবং অবশ্যই এগুলোর কিছু এক্সাম্পল জেনে নিবা। সাপোজ সায়ানাইড কম্পাউন্ডগুলো, সোডিয়াম, এগুলো সবই কিন্তু তোমার হার্মফুল এলিমেন্ট এবং এগুলো কিন্তু যেনতেনভাবে ডিসকার্ড করা যায় না, কারণ এগুলো যেহেতু খুব হার্মফুল। তো এগুলো কিন্তু খুব অল্প পরিমাণে যদি কোনো অ্যানিম্যাল বা হিউম্যান যদি তার ফুডের মাধ্যমে যদি এটাকে ইনটেক্ট করে, তাহলে কিন্তু খুব সহজে তার ডিফারেন্ট টাইপ অফ তোমার প্রবলেম ক্রিয়েট হয় তার বডিতে, এবং এছাড়া কিন্তু মারাও যেতে পারে আর কি, হ্যাঁ, দ্যাট ক্যান লিডস টু ডেথ। আর ফ্লেমেবল কম্পাউন্ডগুলো খুব সাবধানে তোমার ডিসকার্ড করতে হয়, কারণ খুব কি বলে হাই টেম্পারেচার রিজনে যদি এটা আবার ডিসকার্ড করা হয়, তাহলে কিন্তু সেখানে ফায়ার মানে আগুন ধরে যেতে পারে আর কি, হ্যাঁ। তো এই হচ্ছে কোশ্চেনগুলোর অ্যান্সার। তো নেক্সট ক্লাসে আমরা থার্ড চ্যাপ্টারের ফার্স্ট লেকচার এবং সেকেন্ড লেকচারে ওগুলো একটু রিভিউ করব। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা ওই লেকচারগুলো দেখে আমাকে কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারবা, অ্যান্ড আমরা কিছু এখানে সিকিউর নিয়েও ডিসকাস করব। তো আমি তোমাদেরকে যেহেতু এখানে কোশ্চেন জিজ্ঞেস করবো, তোমরা সবাই থার্ড চ্যাপ্টারের ফার্স্ট এবং সেকেন্ড লেকচার দুটা একটু ভালোভাবে পড়ে নিবা, এবং ওখানে কোনো কিছু তোমাদের বোঝার থাকলে অবশ্যই তোমরা কোশ্চেন আস্ক করবা, কিন্তু আমিও কিন্তু তোমাদেরকে ওখান থেকে কিছু সিকিউর যখন আমরা ডিসকাস করবো তোমাদেরকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবো। অতএব সবাই পড়বা এটা, ঠিক আছে। তো আজকে লেকচারটা